কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, E is equal to minus delta V by delta L। এই ফর্মুলাটার উপর বেস করে আমি একটু আগেই বললাম যে আমি কিছু ডিসকাশনস করব, ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশনস, যেটা তোমাদের মনে রাখতে হবে। শুরু করছি ডিসকাশনস। তোমরাও এইখানে একটা সাবহেডিং দেবে যেখানে E is equal to minus delta V by delta L প্রুভ হয়েছিল, তারপর থেকে এবার লেখা শুরু করছি। প্রথম ডিসকাশনস নাম্বার 1, এই যে নেগেটিভ সাইনটা দেখতে পাচ্ছ, এই নেগেটিভ সাইনটার মানে কি, মিনিং কি? মানে এল এর সাথে সাথে ভি এর ডিক্রিজ হচ্ছে, তাই তো? কথাটার মানে হলো ইলেকট্রিক ফিল্ড সেদিকেই ডাইরেক্টেড থাকে যেদিকে ভি ডিক্রিজ করে, তাই না? মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা এল মানে কি? মানে এল বাড়ার সঙ্গে সঙ্গে ভি কমছে, ঠিক বললাম? তাই তো, মাইনাস সাইন তো, তাই তো? ক্লাস 11-এ পড়েছো ক্যালকুলাসে যে রিটার্ডেশন মানে হলো মাইনাস ডিভিডিটি, মানে টি এর বাড়ার সঙ্গে সঙ্গে ভি কমছে। ঠিক সেরকম ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা এল, মানে এল বাড়ার সঙ্গে সঙ্গে ভি কমছে। যদি ভি কমে যায় এল বাড়ার সঙ্গে সঙ্গে, তার মানে ডেল্টা এল হচ্ছে পজিটিভ, কারণ এল তো ইনক্রিজ হচ্ছে, তার মানে চেঞ্জ ইন এল হচ্ছে পজিটিভ। ডেল্টা ভি হচ্ছে নেগেটিভ, কারণ ভি এর তো ডিক্রিজ হচ্ছে, তাহলে চেঞ্জ ইন ভি হলো নেগেটিভ। তাহলে নেগেটিভ বাই পজিটিভ মানে কি? নেগেটিভ, সামনে একটা মাইনাস সাইন আছে মানে পজিটিভ, ইজ ইকুয়াল টু ই। তার মানে কি বোঝালো? তার মানে বোঝা গেল ভি যেদিকে কমে, ভি যেদিকে ডিক্রিজ করে সেদিকেই ই ডাইরেক্টেড থাকে, তাই তো? এই মাইনাস সাইন দিয়ে বোঝা গেল এল ইনক্রিজের সাথে সাথে ভি এর ডিক্রিজ হয়, ঠিক? তার মানে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভিডিএল লেখা আছে তো, তার মানে বোঝা গেল ই যেটা, সেটা কোন দিকে ডাইরেক্টেড থাকে? যেদিকে ভি কমে, পোটেনশিয়াল যেদিকে কমে সেদিকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড থাকে, ঠিক? তার মানে প্রথমে কি জানবো? দ্য নেগেটিভ সাইন in the above expression indicates that electric field is directed along the direction, along decreasing potential, যেদিকে ডিক্রিজিং পোটেনশিয়াল সেদিকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড থাকে, এক নম্বর কথা। 2 নম্বর কথা, আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন এসছে। তোমরা অনেকেই ভাবছো যে এটা তো একটা ইকুইপোটেনশিয়াল সারফেস ছিল ভি, যার পোটেনশিয়াল, আর উপরের সারফেসটা ছিল ভি প্লাস ডেল্টা ভি, মানে আমি ধরে নিয়েছিলাম উপরের সারফেসের পোটেনশিয়াল বেশি, নিচের সারফেসের পোটেনশিয়াল কম। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ডাইরেক্টেড ধরে নিয়েছিলাম? উপরের দিকে। তাহলে তো যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকেই তো পোটেনশিয়াল ইনক্রিজ হচ্ছে, কিন্তু আমি তো লিখলাম যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার উল্টো দিকে পোটেনশিয়াল ইনক্রিজ হচ্ছে। ব্যাপারটা কি হলো? হ্যাঁ, আমি যখন ডায়াগ্রাম ড্র করেছিলাম তখন সত্যিই ধরে নিয়েছিলাম যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকেই পোটেনশিয়াল ইনক্রিজ হচ্ছে। তাই এটার পোটেনশিয়াল ভি ধরেছিলাম, এটার পোটেনশিয়াল ভি প্লাস ডেল্টা ভি ধরেছিলাম। কিন্তু রেজাল্টে দেখলাম
এই নেগেটিভ সাইনটা এসছে। সেখানেই বুঝে গেলাম আমি যা ধরেছিলাম সেটা ঠিক না, সেটা ভুল। যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে পোটেনশিয়াল ইনক্রিজ হচ্ছে না, সেদিকে পোটেনশিয়াল ডিক্রিজ হচ্ছে। ঠিক? এবার নাম্বার 2, ইন ক্যালকুলাস E is equal to minus dVdl, ঠিক? নাম্বার 3, dV is equal to minus EdL, অথবা তুমি এভাবেও লিখতে পারো মাইনাস E ভেক্টর ডট dl ভেক্টর। ঠিক বলেছি? E ভেক্টর ডট dl ভেক্টর, dl ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কার থেকে কার দিকে? তুমি কোথা থেকে কোন দিকে নেমেছিলে? ইলেকট্রিক ফিল্ড ছিল তো উপরের দিকে, তুমি উপরের সারফেস থেকে নিচের সারফেসে নেমেছিলে, মানে বি থেকে এর দিকে নেমেছিলে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কিন্তু উল্টো দিকে। আমি ধরে নিচ্ছি দুটোই কোলিনিয়ার, মানে একই লাইন বরাবর আছে, একটা যেদিকে আর একটা উল্টো দিকে। এরকমও হতে পারে ইলেকট্রিক ফিল্ড আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর এরকম অ্যাঙ্গেল করেও থাকতে পারে। তাই ইন জেনারেল আমি এইটা লিখলাম, এই এক্সপ্রেশনটা লিখলাম। সবসময় তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার উল্টো দিকেই ডিসপ্লেসমেন্ট ভেক্টর থাকবে এরকম গ্যারান্টি নেই। তুমি দেখবে এরকম নিউমেরিক্যাল পাবে যে এইদিকে ইলেকট্রিক ফিল্ড এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন তোমায় জিজ্ঞাসা করবে বলো ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল কত। তখন তুমি তো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে পারবে না, তখন তোমাকে জেনারেল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এরকম ফর্মুলা ই ভেক্টর ডট ডিএল ভেক্টর, যদি ইলেকট্রিক ফিল্ড আর ডিসপ্লেসমেন্ট একই লাইন বরাবর না হয় তো। ঠিক আছে? তার মানে এইখানে লিখে দিচ্ছি জেনারেল এক্সপ্রেশন হলো এই তিনটে জিনিসই মোটামুটি আমরা জানবো এই ফর্মুলা থেকে। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখার চেষ্টা করবে। এবার তাহলে আমাদের হয়ে গেল রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। ভেরি ইম্পর্টেন্ট। সিবিএসসি, আইএসসি দুটো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সিবিএসসিতে তো ওই ডায়াগ্রামটা দিয়ে নিউমেরিক্যাল দেয়, মানে এটা প্রুফ করতে দেয় এই ফর্মুলাটা। আর আইএসসিতে সিম্পলি বলে দেয় ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশনকে এস্টাবলিশ করো। তুমি ইকুই পোটেনশিয়াল সারফেসের হেল্প নিয়ে রিলেশনটাকে এস্টাবলিশ করবে। তাহলে বুঝতে পারছো আমি কেন ইকুই পোটেনশিয়াল সারফেসের ডেফিনেশন দিয়েই পোটেনশিয়াল ডিফারেন্সের কনসেপ্টে এসেছিলাম, যাতে এটা বুঝতে অসুবিধা না হয়। চলো এবার আমরা জানব নতুন একটা জায়গা, তার নাম ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। চলো জেনে নেই ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি। আমি এটা মুছে দিচ্ছি। চলো এবার আমরা জানবো নতুন একটা জায়গা, আমরা জানবো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। চলো সাবহেডিং দিয়ে দাও। চলো সাবহেডিং দিয়ে দিই ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। খুব ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল আসে। সবাই শুনে নাও ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি। আমি চাই আমি আগে মেকানিক্যালি এর ডেফিনেশনটা লিখব, তারপরে এক্সপ্লেনেশনে আসব। প্রথমে একটু বলে দিই, কোনো একটা সিস্টেম অফ চার্জ ফর্ম করতে, কনফিগার করতে, কোনো এক্সটার্নাল এজেন্টকে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে যে ওয়ার্ক ডান করতে হয় সেটাই হলো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। কথাটার মানে বলছি, আগে ডেফিনেশনটা লিখে নিই। চলো তাহলে প্রথমেই আগে আমি ডেফিনেশন লিখে নিচ্ছি। ডেফিনেশনে কি লিখব? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। আমি পি ডট ই ডট লিখলাম,
একটু স্পেস বাঁচালাম আর কি, of a system of electric charge of a system of electric charges, একটা চার্জের না কিন্তু অনেকগুলো চার্জের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি is defined as the work done by an external agent. Is defined as the work done by an external agent Against the field to configure the system অথবা to form the system of charges on bringing them from infinity, on bringing the charges from infinity to their present positions. এই কথাটা ব্র্যাকেটে রাখলাম। আমি কি বললাম চলো একবার একটু দেখে নেই, বোঝার জিনিস কিন্তু কঠিন জিনিস। শোনো, আমি বললাম ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম অফ চার্জেস, খুব ইম্পর্টেন্ট। কার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি? একটা সিস্টেম অফ চার্জেসের পোটেনশিয়াল এনার্জি। Of a system of electric charges. একটা চার্জের পোটেনশিয়াল এনার্জি হয় না, একটা সিস্টেম অফ চার্জেস, দুটো তিনটে চারটে পাঁচটা চার্জ নিয়ে যে সিস্টেম তৈরি হয়েছে তার পোটেনশিয়াল এনার্জি is defined as the work done by an external agent against the field, against the electric field, to configure the system। মানে to configure the system কথাটার মানে ব্র্যাকেটে that is, এখানে দ্যাট ইজ লেখা আছে, দ্যাট ইজ on bringing the charges from infinity to their respective present positions. Respective কথাটা লিখতে ভুলে গেছিলাম, to their respective present positions. ঠিক আরেকবার পড়ি। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি Of a system of electric charges is defined as the work done by an external agent against the field to configure the system, that is, এখানে that is লেখা আছে, ছোট্ট করে লিখে দিয়েছি, on bringing the charges from infinity to their respective present positions. কথাটার মানে কি একটু বলি। কথাটার মানে বলবো কিন্তু ডাইরেক্ট বলবো না, আমরা অ্যাপ্লিকেশন দেখতে দেখতে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির মানে বুঝব। চলো শুরু করি। প্রথমে কেস 1 শুরু করব। প্রথমে কেস 1 for system of two charges, ঠিক দুটো চার্জ এর সিস্টেম তৈরি করা হয়েছে, সেই সিস্টেম অফ চার্জের পোটেনশিয়াল এনার্জি কত? এবারে বুঝবে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কাকে বলে। তুমি একজন এক্সটার্নাল এজেন্ট, আমি একটা চার্জ Q1, আরেকটা চার্জও আছে Q2। প্রথমে
মার্কেটে কেউ ছিল না, পুরো ফাঁকা মার্কেট। তোমাকে বলা হলো তুমি আমাকে, আমি তো একটা চার্জ, আমাকে ইনফিনিটি থেকে আমার প্রেজেন্ট পজিশনে নিয়ে এসো। তুমি নিয়ে আসলে আমাকে। জিজ্ঞাসা করলাম কত ওয়ার্ক ডান তোমায় করতে হয়েছে। তোমাকে জিজ্ঞাসা করলাম তোমাকে কত ওয়ার্ক ডান করতে হয়েছে অন ব্রিঙ্গিং মি ফ্রম ইনফিনিটি টু মাই প্রেজেন্ট পজিশন। তুমি উত্তর দিলে 0। কেন 0? তুমি বললে যে আরে ভাই কোনো ইলেকট্রিক ফিল্ডই তো এখানে নেই, একটা চার্জকে ইনফিনিটি থেকে এখানে আনতে গেলে তাহলে আর ওয়ার্ক ডান করতে হবে কেন? যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতো তবে না হয় বুঝতাম যে হ্যাঁ একটা চার্জকে ইনফিনিটি থেকে এই পজিশনে নিয়ে আসতে গিয়ে হয় বাই দ্য ইলেকট্রিক ফিল্ড নতুবা এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড কোনো ওয়ার্ক ডান করতে হয়েছে। কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ডই তো এখানে নেই, মার্কেট তো পুরো ফাঁকা। সেরকম একটা জায়গায় একটা চার্জকে যখন ইনফিনিটি থেকে এই পজিশনে নিয়ে আসা হলো তখন কোনো ওয়ার্ক ডানই করতে হলো না। বোঝা গেল? তবে যেরকম বললাম সেরকম লিখে ফেলি আগে। আমি একটা আইসোলেটেড চার্জ, আইসোলেটেড চার্জ মানে আমার চারপাশে আর কোনো চার্জ নেই, ঠিক? Let us consider an isolated charge Q1. চিন্তা নেই, এটা লিখতে লিখতেই আমরা বুঝবো পোটেনশিয়াল এনার্জি জিনিসটা কি। একটা আইসোলেটেড চার্জ নিয়েছে Q1। আইসোলেটেড চার্জ মানে যার চারপাশে কোনো চার্জ নেই, সে কোনো ইলেকট্রিক ফিল্ডেই নেই, এরকম একটা চার্জ আছে। এরকম চার্জকে ইনফিনিটি থেকে তার প্রেজেন্ট পজিশনে নিয়ে আসতে গেলে কত ওয়ার্ক ডান হয়? 0 ওয়ার্ক ডান। The work done by an external agent in bringing this charge, এই চার্জটাকে নিয়ে আসার জন্যে from infinity to its present position is 0। ঠিক তো? ইনফিনিটি থেকে প্রেজেন্ট পজিশনে এই চার্জটাকে নিয়ে আসতে গেলে কত ওয়ার্ক ডান করতে হয়? 0 ওয়ার্ক ডান করতে হয়, কারণ কোনো ইলেকট্রিক ফিল্ডই নেই। ঠিক তো? কেন ব্র্যাকেটটা লিখে দিচ্ছি? as because there is no electric field. There is no electric field present. ঠিক তাই প্রথম চার্জটাকে Q1 চার্জটাকে প্রেজেন্ট পজিশনে ইনফিনিটি থেকে নিয়ে আসতে গিয়ে কোনো ওয়ার্ক ডান করতে হলো না, বিকজ দ্য চার্জ ওয়াজ আইসোলেটেড চার্জ। আমি হচ্ছে Q1, একটা আইসোলেটেড চার্জ, আমার চারদিকে কোনো ইলেকট্রিক ফিল্ডই নেই। তাই ইনফিনিটি থেকে আমার পজিশনে কোনো এক্সটার্নাল এজেন্ট যদি আমাকে নিয়ে আসে কোনো ওয়ার্ক ডানই তাকে করতে হবে না। ওয়ার্ক ডান করতে হলে তো আইদার ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড অর ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড করতে হয়। কোনো ইলেকট্রিক ফিল্ডই যখন নেই তখন কোনো ওয়ার্ক ডান করারও প্রশ্ন নেই। কিন্তু এবার কিন্তু আমি এখানে প্রেজেন্ট আছি, আমাকে নিয়ে আসা হয়ে গেছে। এবার এতক্ষণ তো বলেছিলাম মার্কেট ফাঁকা, কেউ নেই, আমাকে নিয়ে আসা হয়েছে ইনফিনিটি থেকে, তাই কোনো ওয়ার্ক ডান করতে হয়নি। এবার আমি আছি
এই অবস্থায় তুমি আরো একটা চার্জ Q2 কে আমার থেকে r ডিস্টেন্স দূরে নিয়ে আসলে ফ্রম ইনফিনিটি। কথা বোঝা গেল? এতক্ষণ কেউ ছিল না, এই অবস্থায় তুমি আমাকে ইনফিনিটি থেকে নিয়ে এসেছিলে, কোনো ওয়ার্ক ডানও করতে হয়নি। কিন্তু আমি যখন প্রেজেন্ট আছি সেই অবস্থায় তুমি আরো একটা চার্জ Q2 কে ইনফিনিটি থেকে নিয়ে আসলে। কোথায় নিয়ে আসলে? এমন একটা পজিশনে নিয়ে আসলে যে পজিশনটা আমার থেকে r ডিস্টেন্স দূরে আছে। এবার তো নিশ্চয়ই ওয়ার্ক ডান করতে হবে, আইদার এগেইনস্ট দ্য ফিল্ড অর বাই দ্য ফিল্ড। কেন? কারণ এবার তো আমার ইলেকট্রিক ফিল্ড প্রিভেল করছে। এতক্ষণ তো কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না যখন আমি আসিনি। আমাকে নিয়ে আসার পর তো আমার একটা ইলেকট্রিক ফিল্ড ইনফিনিটি অবধি আছে। সেই ইলেকট্রিক ফিল্ডে তুমি এবার আরেকটা চার্জকে এরকম পজিশনে নিয়ে এসছো আমার থেকে r ডিস্টেন্স দূরে। কত ওয়ার্ক ডান করতে হলো? আমার থেকে r ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল কত? ধরে নাও v। মানে তুমি যদি একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে ইনফিনিটি থেকে এখানে নিয়ে আসতে, তোমাকে v ওয়ার্ক ডান করতে হতো। তাহলে তুমি যদি Q2 অ্যামাউন্টের একটা চার্জকে ইনফিনিটি থেকে এখানে নিয়ে আসো, তোমায় কত ওয়ার্ক ডান করতে হবে? VQ2। ঠিক? তাহলে এবার ওয়ার্ক ডান করতে হলো। ওকে, তাহলে VQ2 ওয়ার্ক ডান করতে হবে। আমার ইলেকট্রিক ফিল্ড চারপাশে আছে, তার মানে এই পয়েন্টে নিশ্চয়ই আমার জন্য একটা পোটেনশিয়াল আছে। পোটেনশিয়ালটা ধরে নিচ্ছি V মানে ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে এই জায়গায় নিয়ে আসতে গেলে V ওয়ার্ক ডান করতে হয়। তাহলে Q2 চার্জকে যদি তুমি ইনফিনিটি থেকে এখানে নিয়ে আসো, কত ওয়ার্ক ডান করতে হবে? VQ2। তাহলে এবার চলো ইঙ্কের কালার চেঞ্জ করে দিই। নাও ইন প্রেজেন্স অফ Q1, এবার কিন্তু Q2 যে নিয়ে আসছো সেটা কিন্তু আইসোলেটেড চার্জ না, এবার তুমি Q1 এর প্রেজেন্সে Q2 কে নিয়ে আসছো। নাও ইন প্রেজেন্স অফ Q1, ইফ another charge Q2 is brought from infinity to a position at a distance r from the charge Q1 by an external agent. By an external agent. কি বললাম? Now in presence of Q1, if another charge Q2 is brought from infinity to a position at a distance r from the charge Q1 by an external agent, একজন এক্সটার্নাল এজেন্ট আমার থেকে r ডিস্টেন্স দূরে যে পজিশনটা আছে সেই পজিশনে যদি Q2 ভ্যালুর একটা চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে আসে, তবে ওয়ার্ক ডান তো করতে হবে। কত ওয়ার্ক ডান করতে হবে? দেন ওয়ার্ক ডান against the field ফিল্ড তো আছে। কার ফিল্ড? আমার ফিল্ড। এখন তো আমার ফিল্ড প্রেজেন্ট। ইন দিস প্রসেস বিকামস ওয়ার্ক ডান। এই অবস্থায় ওয়ার্ক ডান। কি বললাম? এই অবস্থায় ওয়ার্ক ডান against the field in this process by the external agent becomes কত ওয়ার্ক ডান হয়?
U is equal to V into Q2. V কি? Where V হচ্ছে equal to potential due to Q1 at distance R, তাই না? আমার থেকে r ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল V হলে Q2 চার্জকে নিয়ে আসতে V Q2 অথবা Q2 V ওয়ার্ক ডান করতে হবে, কারণ পোটেনশিয়াল মানে তো ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে নিয়ে আসতে গেলে যা ওয়ার্ক ডান করতে হয়। তাহলে Q2 চার্জকে নিয়ে আসতে গেলে কত ওয়ার্ক ডান করতে হবে? Q2V। ইউনিট চার্জকে আনতে গেলে V ওয়ার্ক ডান করতে হয়, তাহলে Q2 চার্জকে আনতে গেলে Q2V ওয়ার্ক ডান করতে হবে। V এর এক্সপ্রেশন কত হয়? V এর এক্সপ্রেশন হয় 1/4πε0 Q1/R। মনে পড়ছে একটা পয়েন্ট চার্জের জন্য r ডিস্টেন্সে পোটেনশিয়াল কত? তাহলে একইভাবে Q1 এর জন্য r ডিস্টেন্সে পোটেনশিয়াল কত হবে? এটা হবে 1/4πε0 Q1/R। তার মানে U হয়ে গেল, চলো V এর এই ভ্যালুটা বসিয়ে দিই। V এর এই ভ্যালুটা বসিয়ে দিই 1/4πε0 Q1/R ইন্টু Q2। তার মানে U হবে 1/4πε0 Q1/R। এই তো হলো ওয়ার্ক ডান in bringing Q2 in presence of Q1। হ্যাঁ গো, এই ওয়ার্ক ডানটা কার এগেনস্টে হচ্ছে? এই ওয়ার্ক ডানটা ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ নাকি নন কনজারভেটিভ? ইলেকট্রিক ফিল্ড তো কনজারভেটিভ। ক্লাস 11-এ পড়েছি, ক্লাস 12-এর শুরুতে প্রথম দিন যে ইন্ট্রোডাক্টরি ক্লাস করিয়েছিলাম সেখানে বলেছি, যদি কনজারভেটিভ ফিল্ডের এগেনস্টে কোনো ওয়ার্ক ডান হয় তবে সেই ওয়ার্ক ডান সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে জমা হয়। এক বালতি জল নিয়ে তুমি যদি বাড়ির ছাদে যাও, তোমাকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হয় না? সেই ওয়ার্ক ডানটা ওই এক বালতি জলের মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মে জমা হয়। তুমি যদি তোমার হাতের এই ফিঙ্গারটাকে এভাবে টানো, তাহলে তোমাকে ইলাস্টিক ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হয়। সেই ওয়ার্ক ডানটা এই ফিঙ্গারের মধ্যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মে জমা হয়। এখানে টোটাল কত ওয়ার্ক ডান হয়েছে? আমাকে নিয়ে আসতে মানে Q1 চার্জকে নিয়ে আসতে 0 ওয়ার্ক ডান হয়েছে, কিন্তু Q2 চার্জকে নিয়ে আসতে গিয়ে এত ওয়ার্ক ডান হয়েছে। কার এগেনস্টে? ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে। ইলেকট্রিক ফিল্ড তো কনজারভেটিভ, তাই এই ওয়ার্ক ডানটা সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মে জমা হয়েছে। কি পোটেনশিয়াল এনার্জি? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটা লিখতে হবে, কিন্তু লেখার জায়গা তো আর নিচে নেই। চলো আমি একটু নিচে যদি ছোট ছোট করে লিখে দিই, তাহলে কি বলবো? বাট সিন্স ইলেকট্রিক ফিল্ড is conservative, electric field to conservative, hence this much of চলো একটু ক্যামেরাটাকে ঠিক করে দিই। hence this much of work done is stored in the system as electric potential energy, ঠিক বললাম? বলে লাস্ট লাইনটা আমি একটু
এইখানে লিখে দিচ্ছি। লাস্ট লাইনটা আমি একটু ওদিকে লিখে দিচ্ছি। কি লিখব? আচ্ছা, তার আগে বলি কি লিখলাম। But since electric field is conservative, hence this much of work done is stored in the system as electric potential energy. এবার লাস্ট লাইন ওদিকে লিখব। কি লিখব? তার মানে বোঝা গেল এটাই হলো সিস্টেমের টোটাল পোটেনশিয়াল এনার্জি। সিস্টেমটাকে কনফিগার করতে Q1 কে এখানে নিয়ে আসতে, Q2 কে এখানে নিয়ে আসতে, Q1 এর প্রেজেন্সে, মানে সিস্টেম Q1 Q2 নিয়ে যে প্রেজেন্ট সিস্টেমটা দেখতে পাচ্ছ 8 ডিস্টেন্স দূরে আছে, এই প্রেজেন্ট সিস্টেমটাকে ইনফিনিটি থেকে কনফিগার করতে যে টোটাল ওয়ার্ক ডান করতে হয়েছে সেটাই হলো পোটেনশিয়াল এনার্জি অফ দিস সিস্টেম। এটাই বলতে চেয়েছি যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম অফ ইলেকট্রিক চার্জেস হলো work done by an external agent against the field to configure the system, that is on bringing the charges from infinity to their respective present positions. এটাই বলতে চেয়েছি। তার মানে কি লিখব? তার মানে লিখব therefore the electric potential energy of the system is কত? U is equal to কত হবে? is U is equal to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R। এই হয়ে গেল ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির expression for a system of two charges। এর ডেরিভেশন কিন্তু এক্সামে আসে। যারা আইএসসির ক্যান্ডিডেট তারা এই ডেরিভেশনটা খুব ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে এই ডেরিভেশনটা। যারা আইএসসির ক্যান্ডিডেট, যারা সিবিএসসির ক্যান্ডিডেট তারা তারাও পড়বে, কিন্তু তোমাদের একটা কথা বলে রেখে দেই, তারা পড়বে বটে, তাদের এরকম ডেরিভেশনও আসতে পারে আর অন্য আরেক রকমের ডেরিভেশন আসতে পারে, সেটা আমি পরে করছি। তার আগে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পারলে তুমি এখান থেকে একটা স্ন্যাপশট অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো এরপরে কেস 2 আর কেস 3 দেখে নিচ্ছি।